আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছেন ফারানি ইয়াসমিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত, মারা গেছেন পররাষ্ট্রমন্ত্রী সহ বাকি আরোহীরা। মরদেহের সন্ধানে চলছে অভিযান। দ্বিতীয় ধাপে ১৫৭ উপজেলা ভোট গ্রহণ আগামীকাল। বিভিন্ন কেন্দ্রে আজ পৌঁছে দেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সংশ্লিষ্ট এলাকায় কাল সাধারণ ছুটি ঘোষণা। পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৩০,৮১০ জন হজযাত্রী। ভিসা জটিলতার জন্য দায়ী ৬টি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা। মোবাইল ইলেকট্রনিক গেজেটে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ছে শিশুরা, দেখা দিচ্ছে মায়োপিয়া সহ চোখের নানা রোগ। সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও রাজধানীতে চলছে অটোরিকশা প্রতিবাদ মোকাবিলা করে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত। দর্শক শুনছিলেন শিরোনামের বিস্তারিত সংবাদ। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছেন। এছাড়া হেলিকপ্টারে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান সহ বাকি আরোহীরাও মারা গেছেন। আজারবাইজান সীমান্তে নির্মিত একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে তাকে বহন করা হেলিকপ্টারটি খোদা আফরেইন অঞ্চলে বিধ্বস্ত হয়। পরে মরদেহ উদ্ধার করে উদ্ধারকারীরা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দুর্ঘটনার প্রায় 18 ঘণ্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় তুরস্কের ড্রোনের মাধ্যমে। দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি একেবারেই পুড়ে গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার খবরে বলা হয়, দুর্ঘটনার পর প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীর বেঁচে থাকার আর কোনো লক্ষণ নেই। রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় দুর্ঘটনার কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। ওই হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন। প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তের কাছে কিস কালাশি এবং খোদাফারিন বাঁধ দুটির উদ্বোধন করেন। সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর থেকে ইরানের প্রেসিডেন্ট নিখোঁজ ছিলেন। তাদেরকে উদ্ধারে মাঠে নামে উদ্ধারকারীরা, তবে ঘন কুয়াশা, বৃষ্টি ও পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছিল। প্রেসিডেন্ট রাইসিকে উদ্ধারে তুরস্ক, রাশিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, ইরাক থেকে উদ্ধারকারী দলও পাঠানো হয়। ইরানি সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর 1:30 দিকে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 হেলিকপ্টার বহন করছিল প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। 3 বছর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া 63 বছর বয়সী ইব্রাহিম রাইসিকে মনে করা হতো দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি। মাত্র 20 বছর বয়সে শুরু হয় তার সরকারি চাকুরি জীবন। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে দেশটির রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। ইব্রাহিম রাইসির জীবনের কিছুটা অংশ তুলে ধরছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির মৃত্যু ইরানের জন্য বিরাট এক ধাক্কা। দীর্ঘদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক চলে আসছে ইরানের। ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন তিনি। রাইসি 1960 সালে ইরানের পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণ করেন এবং অল্প বয়সে উচ্চ পর্যায়ে দায়িত্ব গ্রহণ করেন। ইরানের আইন, সংবিধান এবং ধর্মীয় বিশ্লেষক হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসির পেশাদার জীবন শুরু হয় প্রসিকিউটর জেনারেল হিসেবে, তাও মাত্র 20 বছর বয়সে। কারাবাদ শহরের কৌশলী হিসেবে ওই দায়িত্ব পালন করেন তিনি। 1998 সাল থেকে 1994 সাল পর্যন্ত রাইসি তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন। 2004 সাল থেকে তিনি 1 দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। 2019 সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। মূলত তখন থেকেই ইরানের গার্ডিয়ান কাউন্সিল এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিতি পান রাইসি। পরবর্তীতে 88 সদস্যের বিশেষজ্ঞ সভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভায়।
2021 সালে দ্বিতীয় দফায় নির্বাচন করে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রইসি। নিজেকে দুর্নীতির অদক্ষ ও অভিজাতকদের ঘোর বিরোধী হিসেবে প্রকাশ করা রইসি রাজনৈতিক দিক থেকে শিয়া ইসলামিক কট্টরপন্থার সমর্থক। তবে দায়িত্ব পালনের পর থেকেই ঘরের বাইরে নানামুখী চাপের মধ্যে পড়েন ইব্রাহিম রইসি। নতুন করে একের পর এক নিষেধাজ্ঞা আসতে থাকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে। ফলে চরম অর্থনৈতিক সংকটের মুখে দেশটিতে বিক্ষোভ হয় দফায় দফায়। 2022 সালে ইরানি তরুণী মাহসা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে পোশাকের স্বাধীনতা ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভ হয়, যাতে প্রাণ যায় 550-ও বেশি মানুষের। ওই ঘটনায় সবচেয়ে বেশি চাপের মুখে পড়েন রইসি, যদিও পরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনেন তিনি। 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলার পেছনে রইসি প্রশাসনের ভূমিকাকেই দায়ী করে আসছে তেল আবিব। ইরান ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতিও কৌশলী হাতে সামলেছেন রইসি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বিএনপির ভোট বর্জন এবং ভোট না দিতে লিফলেট বিতরণকে গণতান্ত্রিক কর্মসূচি হিসেবে দেখছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। সরকার নির্বাচন কমিশন সচিবালয় সাংবাদিকদের কথা বলেন তিনি। এছাড়াও ইসির প্রতি অনাস্থা থেকে নয়, রাজনৈতিক কৌশল হিসেবে বিএনপি লাগাতার ভোট বর্জন করছে বলে মন্তব্য করেন ইসি আলমগীর। তাই সব নির্বাচনে বিএনপি না থাকায় কম ভোটার উপস্থিতিকে বড় ফ্যাক্টর বলে মনে করেন এই কমিশনার। তো তারা ভোটারদের নির্বাচনে নিষেধ করছেন, তাদের গণতান্ত্রিক অধিকার, তারা বলতে পারেন। তারা কাউকে সমর্থন করতে পারেন, কারো কাছ থেকে সমর্থন করতে তারা বলতে পারেন। তারা এই নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করছেন না, তাদের এটা গণতান্ত্রিক রাইট, এটা তারা বলতে পারেন লিফলেট দিয়ে যে নির্বাচনে যাবেন। নির্বাচন কমিশনের এই বিষয়ে কিছু বলার নেই। তবে হ্যাঁ, যেটা সেটা যেন সহিংসভাবে না হয়, জোর করে যেন কাউকে পাঠানো হয়, সেটা তারা অধিকার পান। এদিকে দ্বিতীয় ধাপে 157 উপজেলা ভোট গ্রহণ আগামীকাল। এদিন টানা সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এসব উপজেলা চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। প্রচার প্রচারণা মধ্যরাত থেকে শেষ হয়েছে। আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এদিকে দ্বিতীয় ধাপে ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে বিজেপির 457 প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া মাঠে নেমেছে র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে ভোটের সরঞ্জাম পাঠানোর খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুরে ভোটের প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে? জি ধন্যবাদ ইয়াসমিন। আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ সেটি কিন্তু আগামীকাল সকাল 8টা থেকেই শুরু হবে। সেই ধারাবাহিকতায় কিন্তু রংপুরের যে দুটি উপজেলা পরিষদ নির্বাচন হবে, রংপুরের মিঠাপুকুর এবং পীরগঞ্জ উপজেলা পরিষদ, সেই সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে উপজেলা যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু যে নির্বাচনী সরঞ্জামাদি সেটি কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে প্রিজাইডিংদের হাতে বুঝে দেওয়া হচ্ছে। তারা কিন্তু সেটি বুঝে নিয়ে কেন্দ্রে কেন্দ্রে দায়িত্বরত আনসার এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন একে একে। তবে আপনাকে জানিয়ে রাখি যে এই রংপুরের যে দুটি উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে সেটি কিন্তু সুষ্ঠু সুন্দর করতে কিন্তু ইতিমধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা, তিনি কিন্তু তেমনটাই জানিয়েছেন। তবে আরেকটি কথা জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের পীরগঞ্জ উপজেলা যে পরিষদ অডিটোরিয়াম হলরুমে, সেখান থেকে কিন্তু যে প্রিজাইডিংদের হাতে যে নির্বাচনী সরঞ্জামাদি সেগুলো কিন্তু তুলে দেওয়া হচ্ছে এবং একে একে সেগুলো কিন্তু বিভিন্ন যানবাহনে করে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন। তবে এখানে আমি আপনাকে জানিয়ে রাখি যে এখানে পুলিশ সদস্য, র্যাব এবং 4 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন রয়েছে। এছাড়াও যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু দায়িত্বরত তারাও রয়েছেন এবং সব মিলিয়ে অবাধ, সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি কিন্তু আমরা শুনেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। তবে আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে এই রংপুরের পীরগঞ্জ উপজেলায় 3,33,972 জন ভোটার কিন্তু তারা তাদের যে ভোটাধিকার প্রয়োগ
করতে পারবেন। এবং রংপুরের পীরগঞ্জে কিন্তু এই উপজেলা পরিষদ নির্বাচনে 11 জন প্রার্থী কিন্তু বিভিন্ন পদে লড়ছেন। এখানে চেয়ারম্যান পদে 3 জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা যে সংরক্ষিত ভাইস চেয়ারম্যান সেখানে 3 জন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে উৎসব মুখর পরিবেশেই আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা করছেন এই অঞ্চলের সাধারণ মানুষ এবং সাধারণ ভোটাররা সহ প্রার্থীরা। তবে নির্বাচন অবাধ সুষ্ঠু করতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছে। এই ছিল ইয়াসমিন রংপুর থেকে নির্বাচনী যে সরঞ্জামাদের কেন্দ্রে পৌঁছানোর সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে ভোটের প্রস্তুতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান। দর্শক, এবার ময়মনসিংহ থেকে ভোটের সরঞ্জাম পাঠানোর খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগামীকাল ময়মনসিংহ জেলার 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 3টি উপজেলা হলো ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুর উপজেলা। আজকে কিন্তু এই ময়মনসিংহ সার্কিটের সংলগ্ন জিমনেশিয়াম থেকে এই নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। আমি যদি দেখাই যে এখান থেকে যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে এবং এখানে প্রিজাইডিং অফিসাররা নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করছেন এবং তারা তাদের নিজ নিজ এলাকায় এইসব সরঞ্জাম নিয়ে যাচ্ছেন। বলে রাখি যে ময়মনসিংহের এই 3টি উপজেলার মধ্যে 2টি পৌরসভা সহ 31টি ইউনিয়নের 316টি কেন্দ্রে এবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এইসব কেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা আছে 2326টি এবং ভোটার আছে 9,65,470 জন এবং এই ভোটারদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো 4,87,189 জন এবং নারী ভোটার হলো 4,78,278 জন। এর মধ্যে 3 জন হিজড়াও রয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রের জন্য কিন্তু একজন প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সহকর্মকর্তা রয়েছেন এবং প্রত্যেকটি উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য 15 থেকে 17 জন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন এবং এখান থেকে সবগুলি সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে এবং সকাল 8টা থেকে টানা 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে আমাকে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সাইফুল, আপনাকে ধন্যবাদ। পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন 30,810 জন হজযাত্রী। মোট 77টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনা 3,747 জন এবং বেসরকারি ব্যবস্থাপনা হজযাত্রী 27,063 জন। এখন পর্যন্ত 82,565টি ভিসা ইস্যু করা হয়েছে। হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া ভিসা জটিলতার জন্য দায়ী 6টি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন হজ অনুষ্ঠিত হতে পারে। শেষ হজ ফ্লাইট 10 জুন। দর্শক, এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্প থেকে এ বিষয়ে আরো তথ্য জানাচ্ছেন সহকর্মী শাহজালাল জুয়েল। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে হজ নিয়ে এবার যেই ভিসা যে জটিলতা সৃষ্টি হয়েছিল সেই ভিসা জটিলতা কিন্তু ইতিমধ্যে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় ও হজ কর্তৃপক্ষ। আর মাত্র 1668টি ভিসা কিন্তু বাকি রয়েছে আমরা যতটুকু তথ্য নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হজযাত্রীরা কিন্তু প্রতিদিনের মতোই হজ ক্যাম্পে এসে ভিড় করছে, কারণ এই হজ ক্যাম্পের থেকেই কিন্তু যে ভিসা ইমিগ্রেশনটা কিন্তু কমপ্লিট করে কিন্তু এয়ারপোর্টে যাওয়া হয় এবং এয়ারপোর্ট থেকে সৌদি এয়ারলাইন্স কমপ্লিট করে কিন্তু হজযাত্রীরা সৌদিতে পৌঁছান। আজকে কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি ও সৌদি এয়ারলাইন্সের 1টি, টোটাল 5টি ফ্লাইট রয়েছে। এর মধ্যে কিন্তু 83,449টি ভিসা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, যেখানে আর 1668টি ভিসা বাকি রয়েছে বলে আমরা তথ্য নিয়েছি। তো ভিসা যে জটিলতা রয়েছে এটা 1-2 দিনের মধ্যে সম্পূর্ণ প্রিন্ট হয়ে যাবে বা ভিসা প্রসেসিং হয়ে যাবে বলে জানিয়েছে আমাদেরকে কর্তৃপক্ষ। এছাড়া তেমন কোনো ঘটনা বা তেমন কোনো সমস্যা কিন্তু হজযাত্রীদের জন্য আর নেই বললেই চলে। হজ লাস্ট যে ফ্লাইটটি রয়েছে এই ফ্লাইটের আগেই সম্পূর্ণ ভিসা পেয়ে যাবে এবং সকল হজযাত্রীরা কিন্তু সুষ্ঠুভাবে হজে যেতে পারবে বলে জানিয়েছেন আমাদেরকে কর্তৃপক্ষ। এই ছিল হজ ক্যাম্পের থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ জুয়েল, আপনাকে ধন্যবাদ।
মোবাইল ইলেকট্রনিক গেজেটে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ছে শিশুরা। মোবাইল ফোনে বিকিরণ রশ্মির কারণে মায়োপিয়া সহ চোখের নানা ভয়াবহ সমস্যা সৃষ্টি হচ্ছে শিশুদের। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, মাত্রাতিরিক্ত ইলেকট্রনিক্স গেজেট ব্যবহারে বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ। আমেনা হীরার বিশেষ রিপোর্ট। বিশ্বায়নের যুগে নতুন নতুন গ্যাজেট মানুষের কল্যাণে যেমন অভাবনীয় বিপ্লব ঘটিয়েছে, ঠিক তেমনি তৈরি করেছে অনেক বিড়ম্বনা। খাওয়া কিংবা খেলাধুলা সবকিছুতেই শিশুদের মোবাইলের ব্যবহার যেন থামছেই না, সাথে কার্টুন অথবা গেমস তো আছেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2030 সালে মায়োপিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াবে 330 কোটি, যার বেশিরভাগই শিশু। পরিসংখ্যান বলছে, দেশের মোট জনসংখ্যার প্রায় 1,43,00,000 লোক দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন। ঢাকার চক্ষু বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের মতে, প্রতিদিন হাসপাতালে আসা রোগীদের মধ্যে গড়ে প্রায় 50% রোগী শিশু, যার মধ্যে 70% শিশু দূরের জিনিস ভালো দেখতে পায় না। আমার চোখে অনেক ব্যথা করে, মানে কিছু করতে পারি না। চোখ ঘুমানোর পরে চোখ খোলা যায় না। চশমা ছাড়া দেখি কাছের জিনিস, দূরের জিনিস দেখতে ঘোলা লাগে। আসলে চোখ দিয়ে পানি পড়ে এবং চোখের মধ্যে ব্যথা করে। প্রাপ্তবয়স্কদের মতো শিশুদের চোখের সমস্যা ক্রমাগত বেড়ে যাওয়ার কারণ জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার আশিকুর রহমান। গ্যাজেটগুলি বেশি দেখার কারণে এটা হচ্ছে মূল কারণ, যে পাওয়ার তৈরি করার পেছনে, বা আমরা সহজ ভাষায় যেটা বলি চশমার ব্যবহার বাড়ছে, এ কারণে এটা একটা মূল কারণ এবং এটা গবেষণালব্ধ প্রমাণ। এছাড়াও আরও কিছু কারণ আছে, যেমন আপনার তাদের ইনডোর অ্যাক্টিভিটিস। এখনকার বাচ্চারা কিন্তু ঘরের মধ্যে একদম কেন্দ্রীভূত। তারপর যে অস্বাস্থ্যকর খাবারের কিছু প্রভাবও আছে, যেটা আসলে যেমন আমরা বলি সবসময় যে শাকসবজি, ফলমূল এগুলো একটা ভালো ভূমিকা রাখে চোখের পুষ্টির যোগানোর জন্য। তো এই কারণগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং শিশুদের যে দৃষ্টি ত্রুটির পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। শিশুদের এমন ভয়াবহ পরিস্থিতি এড়াতে সচেতনতার তাগিদ দেন এই চক্ষু বিশেষজ্ঞ। আধুনিক যুগ, আমাদের কিন্তু ল্যাপটপ, মোবাইল বা অনেক কারণে অনলাইন ক্লাস এগুলো ব্যবহার করতে হয়। এক্ষেত্রে আমাদের ব্যবহারটা সীমিত করে দিতে হবে। যে কোনো ধরনের শাকসবজি অন্তত প্রতিদিন যেন থাকে, একটা আইটেম যেন থাকে সবজি, প্লাস আপনার যেমন ফলমূল, যে সিজনাল ফলমূল, আসলে বিদেশি ফলও খাওয়ার দরকার নেই, আপনি দেশি যে ফলগুলো পাওয়া যায় এগুলো প্রতিদিন সে খেতে পারে। এবং মাছ, আসলে মাছ এখানে শুধু ছোট মাছ খেতে এরকম না, আসলে যে কোনো মাছই চোখের জন্য উপকারী। বড়দের ক্ষেত্রে কাজের সূত্রে 8 ঘন্টা ও বিনোদনের জন্য 2 ঘন্টার বেশি স্ক্রিন টাইম না রাখার পাশাপাশি 2 থেকে 5 বছরের শিশুদের ক্ষেত্রে সর্বোচ্চ 1 ঘন্টা স্ক্রিন টাইম রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। অতিরিক্ত গ্যাজেট ব্যবহারের ফলে শিশুদের সবচেয়ে বড় যে সমস্যাটি হয় সেটি হচ্ছে আই ভিশনে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এই সমস্যার সমাধানে এখনই প্রয়োজন গ্যাজেটের ব্যবহার কমানো। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইক বন্ধ না করা আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের সমাবেশে একথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে বলে মন্তব্য করেন রিজভী। ঘোষণা করলেন, তিনি কি এদের মর্ম বুঝবেন? ওবায়দুল কাদের কি জানেন যে তারা যে পরিশ্রম করে, যে তারা যে রিক্সা চালায়, তারা যে ব্যাটারি চালিত যান চালায়, সেই টাকা দিয়ে, সেই উপার্জন দিয়ে তার সন্তানকে স্কুলে পাঠাতে পারে কিনা? তারা এক বেলা চাল কিনতে পারছে না। যে দেশে আলুর দাম এই সিজনেও 55 টাকা, 50 টাকা, এটা কি ওবায়দুল কাদের সব জানেন? অবিশ্বাস্য হলো সত্য, বিদ্যুৎ চুরি করে অটোরিকশায় চার্জ দেয়ায় রাজধানীর প্রায় 16 লাখ মানুষের প্রতি মাসে পকেট কাটছে আবাসিক ভবনের মিটার মালিকদের। কার বিল কে দেয়? প্রশ্ন যখন এমন, তখন সরকারের কঠোর হুঁশিয়ারির পরেও কেন এসব মরণঘাতী অটোরিকশা চলাচল করছে? যদিও অটোরিকশা বন্ধে অভিযান পরিচালনা ব্যাহত রয়েছে। হাসান বিশ্বাসের ক্যামেরা, আবু সাইদ অপুর 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে দেখুন আজ দ্বিতীয় ও শেষ পর্ব। বিদ্যুৎ থেকেও অবৈধ অটোরিকশা বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ব্যাটারি চালিত গাড়ি না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, চলতে যাতে না পারে
সেই ব্যবস্থা করতে হবে। বাস্তবতা চরম হলো সত্য, চুরি করে এসব অটোরিকশা চার্জ দেওয়া হয়, এতে আবাসিক ভবনের মিটার মালিকরা পড়েছেন বিপাকে। তাহলে প্রশ্ন হলো, কার বিল কে দেয়? প্রশ্ন যখন এমন, তখন উত্তরটাও দেন এই অটোরিকশা ম্যানেজার। আবাসিক না বাণিজ্যিক, এটা কি জানেন? এটা আমি অতটুকু বলতে পারবো না। অত দূর কারেন্টের বাণিজ্যিক ব্যবহার করে না, এই আবাসিক ব্যবহার করে, এটা তো বলতে পারবো না। আর যারা দেদারসে অটোরিকশা চালাচ্ছেন তারা কি বলছেন? পায়ে পেট্রোল রিক্সাটা চালায়, যে একটা পরিশ্রম, কিন্তু আমরা যে অটোটা চালাই এটা এতটা পরিশ্রম নাই। যারা গাড়ি কিনছে, যারা অটো চালাচ্ছে, তাদের জন্য তো সমস্যা। পায়ে তো সবে পারে না। এখন যদি বন্ধ করে দেয়, আমাদের পেটে লাথি পড়বে, আমার ফ্যামিলি চালাই তো কষ্ট হয়ে যাবে। গেল 18 এপ্রিল 2023 থেকে সরকারের নিবন্ধন ও রুট পারমিট আনার কথা বলা হলেও নামমাত্র এসব ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে বুক গুছিয়ে। প্রতিটি রিকশা ব্যবহার করা হচ্ছে এলাকা ও ওয়ার্ড ভিত্তিক মাসোয়ারার স্টিকারে। কেন স্টিকার আর কারা বা দেয় এসব স্টিকার? মানে টোকেনটা দেয় কিসের জন্য? এই এলাকা পারমিট, রুট পারমিট দেওয়ার লাগে। কত টাকা করে নেয়? মাসে 3000 নেয়। সেজন্য আপনারা এটা চালান? এই জন্য চালাই। আর এভাবেই প্যাডেল চালিত রিকশাগুলোকে প্রতিনিয়ত রূপান্তরিত হচ্ছে অটোরিকশায়। কি বলছেন পরিবহন বিশেষজ্ঞ? সামান্য যদি ব্যয় করা হয়, এই ইজি বাইকগুলো কিন্তু স্ট্রেন্থিং করা সম্ভব। ফলে সড়কে দুর্ঘটনা, যানজটের যে আশঙ্কা আমরা দেখি সবসময় এবং হচ্ছেও, সেটা কিন্তু কমিয়ে আনা সম্ভব। পরিস্থিতি যখন এমন, তখন অটোরিকশা বন্ধে কি বার্তা দিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান? মন্ত্রণালয় থেকেও এটি চিন্তা করা হচ্ছে, আমরা যদি সেটি করতে পারি এবং আমাদের সারা শহরে আপনার সিসিটিভি ক্যামেরা লেগে যাবে। আবু সদপু, মাই টিভি, ঢাকা। সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বাড়াতে দেশের সমুদ্র সীমায় ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। মার্চ এপ্রিল 2 মাস ভোলা নদীতে ইলিশ সহ অন্যান্য মাছ শিকার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় 3 সপ্তাহ পরে আবারও সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বাড়াতে দেশের সমুদ্র সীমায় 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন ইলিশ সহ 475 প্রজাতির মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। সাগরে মাছ ধরা বন্ধ করে ভোলার সাগর উপকূলে জেলেরা জাল, ট্রলার ও ফিশিং বোট নিয়ে সাগর থেকে ফিরছে নিজ ঘাটে। এখন জেলেরা নৌকা মেরামত, জাল বোনার কাজে ব্যস্ত সময় পার করছেন। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন লিটন। লিটন, মাছ শিকার নিষেধাজ্ঞার বিষয়ে কি বলছেন ভোলার জেলেরা? ইয়াসমিন, সামুদ্রিক ইলিশ সহ 475 নানান প্রজাতির মাছ শিকারের যে 65 দিনের নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ, সেই নিষিদ্ধকালীন সময় কিন্তু 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন চলবে। আজ কিন্তু নিষিদ্ধকালীন সময়ের প্রথম দিন কিন্তু চলছে। এই যে সমুদ্র সীমায় যে 65 দিন নিষিদ্ধকালীন সময় জারি করেছে, এই নিষিদ্ধকালীন সময়কে কিন্তু পালন করার জন্য ভোলায় যে সমুদ্রগামী জেলেরা রয়েছে, জেলেরা কিন্তু সকলে সমুদ্র সীমায় কিন্তু চলে এসেছে। তবে জেলেদের সাথে কথা বলে আমি যতদূর জানতে পেরেছি, জেলেরা কিন্তু বরাবর অভিযোগ করে আসছেন। জেলেরা বলছেন যে এই যে 65 দিনের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞাটা কিন্তু অনেক আগে থেকেই বলবৎ হয়ে রয়েছে। তারা বলছেন যে জলবায়ুর পরিবর্তনের কারণে আগে যে সময়টা সাগরে মাছ পাওয়া যেত, এখন কিন্তু সেই সময়টা সাগরে মাছ পাওয়া যায় না। যখন সাগরে মাছ পড়ে তখন কিন্তু নিষিদ্ধকালীন সময় চলে আসে, যার ফলে কিন্তু তারা সমুদ্রে গিয়ে মাছ না পেয়ে তারা কিন্তু এক প্রকার দায় যারা শিকার হচ্ছেন বলে যেমনটি জানিয়েছেন এনজিওর কিস্তি নিয়ে কিন্তু তারা অনেক ধরনের প্রশ্ন তুলেছেন। তারা বলছেন তারা এখন কিন্তু দরিদ্র সীমার নিচে নেমে গিয়েছে। তো এই সমস্ত বিষয় কিন্তু আমার সাথে মৎস্য বিভাগের সাথে কথা হয়েছে। মৎস্য বিভাগ আমাকে যেমনটা বলছেন যে নিষিদ্ধকালীন সময় জেলেদেরকে প্রণোদনার আওতায় 86 কেজি করে চাল দেওয়া হবে। আর যে এই নিষিদ্ধকালীন সময় জেলেরা যদি কোনো রকমের আইন অমান্য করে এরপরও সাগরে মাছ শিকারে যায়, তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে। জেলেরা আরেকটি বিষয় বলছেন যে 86 কেজি করে যে চাল দেওয়া, এই চালে কিন্তু তাদের কিন্তু যে দ্রব্যমূল্যের যে উদ্যোগতে কিন্তু শুধু চাল দিয়ে তাদের কিন্তু পরিবার পরিজন চলে না। তাই তারা বলছেন যে এই চালের সাথে যাতে ভবিষ্যতে আরো যদি সরকার
তাড়াতাড়ি কোনো প্রণোদনা বাড়ানো যায় এই বিষয়টা কিন্তু তারা বরাবর বলে আসছেন। আরেকটি বিষয় জেলেরা কিন্তু বলে আসছেন যে এই নিষিদ্ধকালীন সময় বাংলাদেশগামী যে সমস্ত জেলেরা রয়েছে তারা কিন্তু সমুদ্র সীমায় না গেলেও ভারতগামী যে সমস্ত জেলেরা রয়েছে তারা কিন্তু সাগরে গিয়ে মাছ শিকার করে এবং তারা কোটি কোটি টাকা তারা ইনকাম করে, বাংলাদেশি জেলেরা যার থেকে বঞ্চিত হচ্ছে। একটি বিষয় আপনাকে বলে রাখি যে ভোলায় কিন্তু 1 লাখেরও বেশি সমুদ্রগামী জেলে রয়েছে, এর মধ্যে থেকে কিন্তু 65,000 জেলেকে নিবন্ধনের আওতায় 85 কেজি করে চাল দেওয়া হবে, বাকি কিন্তু। লিটন, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জে 2,500-এ এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় জড়িত 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, রাতে 2,500 এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব 11। উদ্ধার হয়েছে একটি শুটার গান ও দেশীয় অস্ত্র। র্যাব আরও জানায় চক্রটি রিকশা সিএনজি চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল, তবে অন্য হোতাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র্যাব। অনুসন্ধানে জানা যায় যে তারা প্রায় 1 বছরের অধিককাল ধরে এই সকল ধরনের কাজ, চুরি, ডাকাতি, ছিনতাই এর কাজে তারা লিপ্ত ছিল। নৃশংস এবং মর্মান্তিক জঘন্য যে ঘটনাটি ঘটেছে, যেখানে একজন নাবালিকা ধর্ষিত হয়েছেন, তার প্রেক্ষিতে 17 মে তারিখে বাদী হয়ে নাবালিকা নিজেই যে মামলাটি দায়ের করেছেন, সেই মামলার সূত্র ধরেই আমরা এই অপারেশন বা অভিযান কার্যক্রম পরিচালনা করেছি। এরা আর কি ধরনের কার্যক্রমে ছিল সেগুলো আমরা বের করার চেষ্টা করব। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত, মারা গেছেন পররাষ্ট্রমন্ত্রী সহ বাকি আরোহীরা, মরদেহের সন্ধানে চলছে অভিযান। দ্বিতীয় ধাপে 157 উপজেলায় ভোট গ্রহণ আগামীকাল, বিভিন্ন কেন্দ্রে আজ পৌঁছে দেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম, সংশ্লিষ্ট এলাকায় কাল সাধারণ ছুটি ঘোষণা। পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন 30,810 জন হজযাত্রী। ভিসা জটিলতার জন্য দায়ী 6টি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা। মোবাইল ইলেকট্রনিক গেজেটে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়েছে শিশুরা, দেখা দিচ্ছে মায়াপিয়া সহ চোখের নানা রোগ। সরকারি হুঁশিয়ারি সত্ত্বেও রাজধানীতে চলছে অটোরিকশার প্রতিবাদ মোকাবিলা করে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত। ছিল আমাদের এখনকার আয়োজন। মাইটিভি সংবাদ দেখতে ভিজিট করুন youtube/mytvbdnews, মাইটিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।